স্বাগতম, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই। অনেক অগ্রিম যে পুজো এসে গেছে, এখন দিনক্ষণ গোনা শুরু হয়ে গেছে, কাউন্টডাউন যেটাকে বলা হয়। তো যাই হোক, পুজোর আগে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে দেবীপক্ষ, মানে মহালয়া। এই মহালয়ার সময় থেকে আমাদের যেটা চিন্তা থাকে যে এবার পুজোটা এসে গেছে, এবং দেবীপক্ষ তো অনেকেই পুজো আচ্ছা ইত্যাদি করেন, অনেকেই কেন সব বাড়িতেই হয়। একটাই উদ্দেশ্য যে মা দুর্গার আশীর্বাদে অর্থনৈতিক সাফল্য আসুক। তো এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব অনেক বেশি মডার্নাইজ করে, কারণ সন্দীপ শাস্ত্রী থাকা মানে হচ্ছে গিয়ে, সন্দীপ শাস্ত্রী বসে আছেন, ওয়েলকাম। সন্দীপ শাস্ত্রী থাকা মানে হচ্ছে গিয়ে যে কোনো অনুষ্ঠানটা একটু মডার্ন করা হয়, মানে আধুনিক, আজকের প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে। ওয়েলকাম সন্দীপ। ধন্যবাদ। প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধার্থ শ্রী গণেশকে প্রণাম। সামনেই সত্যি করে একেবারে আমরা পিতৃপক্ষে ঢুকবো এই 7 তারিখ থেকে 15 দিন ধরে চলবে, তারপরে আমাদের দেবীপক্ষ আসছে। তো আমরা জানি যে পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। এই যে একটা সময়, যে সময়টাতে দেবীপক্ষ মানে আমাদের জীবনে, আমাদের বাড়িতে, আমাদের কর্মের জায়গা, অর্থের জায়গা, প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা পজিটিভ দিক আসা, একটা পজিটিভ ভাইব আসা। এই পজিটিভ দিক, পজিটিভ ভাইব যেগুলোতে আসে সেগুলো কিন্তু সব দিক থেকে, মানে আমি যেমন আমার গ্রহগত সংস্কার করব, সেরকম আমার বাস্তুর সংস্কার করতে হবে, আমার পোশাকের রঙের সংস্কার করতে হবে, আমার মনের জায়গার, মনের একদম মণিকোঠার সংস্কার করতে হবে। সেই সংস্কারগুলো কিন্তু ঘরে বসে করা যায়, বাট গ্রহগত সংস্কারের জন্য সঠিক টাইমে প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন। আর আমাদের একটা যেমন একদম দেখবে যে নতুন পঞ্জিকা যখন বেরোচ্ছে, প্রথমেই আমাদের চোখ চলে যায় যে দেখি তো আমাদের এই প্রত্যেকটা রাশি কেমন যাবে গোটা বছর। ঠিক সেই রকমভাবে আর একটা জিনিস হচ্ছে যে মা দুর্গা কিসে আসবেন আর কিসে যাবেন, কারণ তার ফলাফল, সেই আসা এবং যাওয়ার ফলাফল পুরো 12টা মাস কিন্তু আমরা একটা নর্মাল প্রেডিকশান বা সবাই মিলে একটা প্রেডিকশান করতে পারি। তো মা দুর্গার কিছু বাহন রয়েছে যার দ্বারা উনি আসেন এবং যার দ্বারা উনি যান। তো এইবারে মা দুর্গা তো গজে আসছেন, আমরা প্রত্যেকেই জানি, এবং আমি সবসময়, আমি লাস্ট এপিসোডেও বলেছি যে মা দুর্গার এই গজে আসা, মানে গজ হচ্ছে মা দুর্গার প্রত্যেকটা বাহনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি বাহন, যেটা খুব শুভত্ব বয়ে নিয়ে আসে। আচ্ছা, তো এই গজে আসার মানে হচ্ছে মা দুর্গার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি বলো বা আমাদের শস্য শ্যামলা, মানে ফসলের জায়গাটা বলো, সব দিকটাই মোটামুটি একটা পজিটিভ, মানে আগামী অর্থবর্ষটা ভালো যাবে। কিন্তু যাওয়াটা যে খারাপ, কারণ দেখো নর্মালি তুমি দেখে থাকবে, মানে এটা বাঙালি ঘরে ভীষণ প্রচলিত, যে কোনো বাড়ির মেয়ে যদি তার বাপের বাড়িতে যায়, মা বাবা কিছুতেই বৃহস্পতিবার ছাড়ে না তাকে। বলে যে বৃহস্পতিবার বাড়ির মেয়েকে ঘর থেকে বেরোতে নেই, যেতে নেই। তো সেক্ষেত্রে মা দুর্গা কিন্তু এবারে দশমী আমাদের পড়েছে বৃহস্পতিবার, মানে মা দুর্গা বিদায় হচ্ছেন কিন্তু বৃহস্পতিবার দিনকে। তো এবারে আমরা আমাদের বাড়ির মেয়েকে ছাড়ি না, মা দুর্গা তো আমাদের বাড়িতে মা হিসেবে, মেয়ে হিসেবেই আসেন। তো তাকে কি করে ছাড়বো? ছাড়তে হবে, নিয়ম রয়েছে। এবং কেন ছাড়া হয় না তার পেছনে লজিক হচ্ছে, বৃহস্পতিবারটা হচ্ছে লক্ষ্মীবার। লক্ষ্মীবার মানে হচ্ছে আমার অর্থের জায়গা। তো বলা হয় যে মা, মানে মেয়ে যদি বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে যায় বাপের বাড়ি থেকে, তাহলে সেই বাপের বাড়ির অর্থহানি আসতে পারে, অর্থ সংকট আসতে পারে। তাহলে এইবারে কিন্তু মায়ের যাওয়ার ইন্ডিকেশন যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা কিন্তু আগামী সময়টাতে প্রচণ্ড পরিমাণে অর্থের একটা প্রবলেম কিন্তু আসবে। শেয়ার মার্কেট ক্র্যাশ করতে পারে, শেয়ার মার্কেট ডাউন হয়ে যেতে পারে, পাশাপাশি সোনার দাম প্রচণ্ড বাড়তে পারে, যেটা সচরাচর বেড়ে চলেছে। আর একটা জিনিস যেটা হবে প্রচণ্ড, ডলারের দাম প্রচণ্ড পরিমাণে কিন্তু উথাল পাথাল হবে আমাদের রাজ্য তথা দেশের পলিটিক্যাল অবস্থা। কারণ হচ্ছে যে সরকার, যারা রাষ্ট্রনায়ক, যারা দেশ চালান, রাজ্য চালান, তাদের উপর একটা প্রেশার ক্রিয়েট হবে, এই অর্থনৈতিক দিক থেকে বলো, পলিটিক্যালি দিক থেকে বলো, বা আমাদের সামঞ্জস্যের দিক থেকে। একটা প্রাকৃতিক বিপর্যয় আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে, সেটা বন্যাও হতে পারে, আবার ভূমিকম্পও হতে পারে। সুতরাং এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে নিয়ে চলতে হবে। 2025 পড়ার পর আমরা তো অনেক রক্ত দেখেছি, সেক্ষেত্রে সেগুলো নিয়েই আমরা চলছি। এখন আমরা মা দুর্গার আসার অপেক্ষায় রয়েছি আর মাত্র কটা দিন, কিন্তু
তার পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে মা দুর্গার কাছে মন খুলে প্রাণ খুলে নিজের জন্য, নিজের পরিবারের জন্য এবং তার সাথে দেশের জন্য, দশের জন্য চাওয়ার দরকার। কারণ মা কিন্তু খালি হাতে কাউকে ফেরান না। আর বাস্তু পরিষ্কার করতে এবং বাস্তুর মধ্যে আপনার বাড়ির অর্থনৈতিক শ্রীবৃদ্ধি করার জন্য কিছু টিপস মেনটেন করবেন, যে টিপসগুলো আপনার বাড়ির, আপনার নিজস্ব অর্থনৈতিক জায়গা বা আপনার সন্তান যদি বর্তমান ব্যবসা বা চাকরির সঙ্গে যুক্ত হয় তার উন্নতির জায়গাটাও কিন্তু ভীষণভাবে হবে। বলছি আমি কি কি টিপস। কেউ রয়েছেন কলটা? হ্যালো, নাম রেখা পাল, আমি উল্টোডাঙ্গা থেকে বলছি। হ্যাঁ, আমার নাম রেখা পাল, আমি উল্টোডাঙ্গা থেকে বলছি। বলুন। আমার ডেট অফ বার্থটা হচ্ছে 22/75। বুঝতে পারছি না আপনার কথা। 22/75 আমার ডেট অফ বার্থ। 20 আচ্ছা। 22/75। সময়টা শুনবো। সময়টা সকাল 9টা। জন্মস্থান কলকাতা। কলকাতা। রবিবার ছিল? রবিবার ছিল। বেশ। মীন লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ আপনার জানা ছিল? না। আচ্ছা, শনি এবং বুধ দুটো গ্রহ আপনার বক্রী অবস্থায় রয়েছে। আচ্ছা, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনার লগ্নের থেকে নিয়ে তৃতীয় স্থানে কেতু বসে রয়েছে, বুধ শুক্র বৃহস্পতি ধননাশ যোগ রয়েছে আপনার চার্টের মধ্যে, অষ্টমে চন্দ্র বসে রয়েছে। আপনার যে যে জায়গাগুলো, প্রথমত হচ্ছে শারীরিক দিক থেকে আপনি একটু ভুগবেন, সেটা হচ্ছে আপনার নার্ভের বা হাড়ের খুব সমস্যা, একটা মানসিক সমস্যা, খুব হাইপার টেনশনের একটা প্রবলেম আপনার আসবে। সেকেন্ডলি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার পরিবারের মধ্যে একটা অর্থ সংকট রয়েছে, কিন্তু অর্থ লস, অর্থ হানি বা অর্থ সংকট আসবে। আপনার দশমে মঙ্গল রয়েছে, আপনার একটা চাকরির যোগ, কিন্তু চাকরিগত দিক থেকে চাকরি করা মানে কি, মানে সোর্স অফ ইনকাম, অর্থের জায়গা, সেই চাকরির জায়গাটাও কিন্তু টালমাটাল রয়েছে। সর্বোপরি আপনার চার্টের মধ্যে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে অর্থের জায়গাটা ভীষণভাবে আপনার ডিস্টার্ব আপনার চার্টে। 2 নম্বর হচ্ছে অনেক জিনিস আপনাকে আপনি চোখের সামনে দেখতে পান, আপনি ফিল করেন, বাট আপনি প্রকাশ করতে পারেন না, প্রতিবাদ জানাতে পারেন না। এই প্রতিবাদের জায়গাটাকে আপনাকে কিন্তু সারাটা জীবন চুপচাপ থাকতে হবে। এই মনের মধ্যে এগুলো ডিপ্রেসড করতে করতে, মানে হজম করতে করতে আপনি এতটাই ডিপ্রেশনে যাবেন যে একটা সময় গিয়ে আপনার একটা মানসিক সমস্যা পর্যন্ত আসতে পারে। এগুলো একটু শেয়ার করুন আপনি আমার সাথে। যেগুলো বললেন সবটাই ঠিক। নার্ভাস প্রবলেমটা আমি ফিল করতে পারছি, আর যেগুলো হচ্ছে আমি সবই দেখছি, কিন্তু প্রতিবাদ করার কোনো জায়গা নেই। চাকরির জায়গাটায় মূলত আমার খুব সমস্যা চলছে। কোনটার জন্য? চাকরির জায়গাটা। চাকরি আর অর্থ লস বা অর্থ হানি, সেগুলো তো 2018-17 থেকে আমার শুরু হয়ে গেছে। 18 সালে আমার হাজবেন্ড মারা গেছে, ও তখন থেকে আমার শুরু হয়েছে। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে আমার লস হচ্ছে, কিন্তু আমি বলতে পারছি না যেগুলো। আচ্ছা, এবারে ম্যাডাম, হ্যাঁ, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আপনি চাকরি করেন বললেন, সেটা কি সরকারি না বেসরকারি? সরকারি জায়গায় রয়েছি, কিন্তু আমাকে মানে ক্যাজুয়ালে রাখা হয়েছে, কিন্তু ওটা সরকারি হওয়ার সম্ভাবনা আছে কি নেই আমি সেটাও জানি না। আমি মুখ খুলতে পারছি না অনেক সমস্যার জন্য। বেশ, এবারে আর আপনি আরেকটা বললেন যে আপনাকে অনেক জিনিস সহ্য করতে হয়, আপনি প্রতিবাদ করতে পারেন না, সেটা কি পারিবারিক দিক থেকে? হ্যাঁ, পারিবারিক দিক থেকেও বলুন, অফিসিয়ালিও বলুন। কারণ আপনার খুব নিকট, আপনার চার্টের মধ্যে আত্মীয়ের জায়গাটাই খারাপ। আত্মীয় মানে রিলেটিভ, সেটা বাপের বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক, এই আত্মীয়ের জায়গাটা আপনার কানেকশন, আপনার যে মানসিক কানেকশন কারোর সাথে হচ্ছে না, তৈরি হচ্ছে না, আপনাকে কেউ বুঝতে পারছে না। এবং এই ধরনের ডিস্টারবেন্সগুলো এখনো পর্যন্ত আগামী বছর মে মাস পর্যন্ত চলবে। আগামী বছর মে মাসের পর ঠিকঠাক হয়ে যাবে। আমি আপনাকে একটা ছোট্ট সাজেশন দেব। আপনার কোনো গুরু দীক্ষা নেওয়া আছে? আছে তো? হ্যাঁ, সেই গুরুর নাম জপ করুন। আপনার গুরুর নাম জপ, মানে গুরুকে আমরা বলি যে মা বাবার পর গুরু হচ্ছেন আমাদের পরম গার্জিয়ান, এবং এই গুরুর নাম জপ করলে আপনি অনেক বাধা বিপত্তি কাটবে,
অষ্টমস্থ চন্দ্র একটা কালসর্প দোষ, ধননাশ যোগ, এগুলোর প্রতিকার প্রতিবিধান করান। আমি আশা করছি যে আপনার যে সমস্যাগুলো নিয়ে আপনি আমার সাথে আজকে ডিসকাস করলেন অনেকটা উপকৃত হবেন, কিন্তু খুব বেশি দেরি করবেন না। আপনি 17 থেকে ভুগছেন কিন্তু সমস্যাগুলো নিয়ে, 17 থেকে নিয়ে আজকে 5 আর 3 8 বছর হয়ে গেল, আর কত সহ্য করবেন? ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা আমি একটুখানি জানিয়ে দিতে চাই যে 2রা সেপ্টেম্বর সিউড়ি, 3রা সেপ্টেম্বর হচ্ছে গিয়ে দুর্গাপুর, 4 তারিখ আসানসোল, 6 তারিখ হচ্ছে হাওড়া, 7 তারিখ রামপুরহাট, 8 তারিখ বালুরঘাট, 10 তারিখ অন্ডাল, 11 তারিখ ব্যারাকপুর, 12 তারিখ হচ্ছে বাঁকুড়া, 13 তারিখ হাজরা, 14 তারিখ বর্ধমান, 16 তারিখ হচ্ছে আলিপুরদুয়ার, 17 তারিখ কোচবিহার, 18 তারিখ শিলিগুড়ি। এই হচ্ছে কি পুজোর আগের একটা জায়গা আমি বলে দিলাম এই কারণে যে তারপরে পুজোর পর কি হবে সেটা তো পরবর্তী অধ্যায়ে আমরা জানাবো, কিন্তু এই সমস্তটাই কিন্তু দেবীপক্ষের মধ্যে মহালয়ার আগের, হ্যাঁ, মানে ওই ফেজটাতে, যে ফেজটা নিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ খারাপ ফেজ, যে খারাপ ফেজটা উনি তো বললেন যে টাফ টাইম ইজ কামিং ডেফিনেটলি, সেটা ফিনান্সিয়াল দিক থেকে হোক, আপনার রাজনীতির দিক থেকে হোক, সব দিক থেকেই একটা অদ্ভুত রকম, মানে আমরা রিয়েলাইজ করতে পারবো যে যেটা ঠিক যেগুলো হওয়ার কথা সেগুলো হচ্ছে না, একটাও বড় উল্টোটাই হচ্ছে, এবং সেটা কিন্তু একটা খবর হওয়ার মতন জায়গায় যাবে বলেই উনি বলছেন যে ইট উইল বি এ বিগ গুড নিউজ অর ব্যাড নিউজ, হোয়াট এভার ইট ইজ। তো এই কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ, কারণ একটা কথাই আছে তোমার যে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ, স্বাভাবিক। 7 তারিখ আর 14 তারিখ এই দুটো ডেটে সামনে আমাদের এসএসসি পরীক্ষা রয়েছে, এবং এটা কিন্তু অনেকে আমার কাছে আসছেন এবং দেখছেন যে দাদা এটাই আমার কাছে লাস্ট চান্স, দেখুন হবে কিনা। তো দেখুন, এটা হচ্ছে সরকারি ব্যাপার, তো এগুলো নিয়ে প্রেডিক্ট করা যায় না। একটা জিনিস আমি বলবো, 7 তারিখ থেকে কিন্তু পিতৃপক্ষটাও পড়ছে, এবং আমি বলেছিলাম এর আগের এপিসোডে যে পিতৃপক্ষে কোনো শুভ কাজ শুভ হয় না, কিন্তু এটা তো শুভ কাজ, কারণ আপনারা পরীক্ষা দিতে যাচ্ছেন, চাকরির জন্য পরীক্ষা দিতে যাচ্ছেন। সুতরাং আমি একটা জিনিস, কেউ না কেউ তো চাকরি পাবে, তার ক্ষেত্রে তো অবশ্যই পাবে, এবং আশা করছি এইবারের চাকরিটা একদম নিট অ্যান্ড ক্লিন হবে। যাই হোক, এখন আমি একটা কথা বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে যে যারা মনে করছেন অর্থনৈতিক সমস্যায় ভুগছেন, যারা মনে করছেন যে চাকরিগত, যে ম্যাডাম ফোন করলেন, চাকরিতে উনি রয়েছেন, অনেক বছর ধরে চাকরি করছেন, এখনও ক্যাজুয়াল পোস্টে রয়েছেন, ওনাকে পার্মানেন্ট করেনি। কারণ হচ্ছে যে আপনি চাকরি করে যাচ্ছেন অনেক বছর, বাট প্রমোশন পাচ্ছেন না, তারা এই সময়গুলোর প্রতিকার প্রতিবিধান করান। কারণ আমি সব সময় থেকে বড় কথা হচ্ছে যে গভর্নমেন্ট জবে যেই ফেসিলিটিস গুলো পাওয়া যায়, একদম ছুটি ছাটা এটা ওটা, তারপরে সিকিউরিটি, স্যালারি বাড়ে, এই যে সমস্ত হয় না, তো সেগুলোর একটা অ্যাডভান্টেজ যদি না পান, তাহলে সরকারি চাকরি না করে মুড়ি বেচলেই হয়। মানে মানুষকে বলা শুধু যে আমি সরকারের আন্ডারে আছি, হ্যাঁ সরকারের আন্ডারে আছে, কোনো যদি নেয় পাচ্ছেন না, যদি নেয়, তো সেখান থেকে যোগ্যতা রয়েছে, আপনার অভিজ্ঞতাও অনেক বছর হয়ে গেল, আপনার এখন বর্তমান যা বয়স চলছে, আপনি এই অভিজ্ঞতায় আর প্রাইভেট ফার্মে যেতে পারবেন না, ফলে আপনাকে দাঁতের দাঁত চিপে ওখানেই থাকতে হচ্ছে, আপনাকে 8,000 10,000 12,000 15,000 যে স্যালারি দিচ্ছে সেটাকে নিতে হচ্ছে, কাজ করছেন কিন্তু 50,000 স্যালারির কাজ, কিন্তু পাচ্ছেন কত 10 থেকে 15,000 টাকা। তো এটা কেন হচ্ছে? এগুলোর জন্য দায়ী কিন্তু গ্রহ। এক্স্যাক্টলি আমি দেখলাম, দেখে কিন্তু আমি প্রথমেই অর্থের জায়গাটা ভদ্রমহিলাকে বারবার হাইলাইট করছিলাম। ঠিক এই ধরনের, কারণ একটা ফোন হাজারো ফোনের উদাহরণ হয়, আপনারা নিজের সাথে রিলেট করতে পারবেন এই সমস্যাগুলো, এবং এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন মহালয়াতে। মহালয়ার এই পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, এই যে ট্রানজ্যাকশন, এই যে একটা জয়েন্ট ব্যাপার, এই সময়টাতে কিন্তু অর্থের জায়গাটা, বাস্তুর জায়গাটা, মাঙ্গলিকের জায়গাটা, তার আগে পিতৃপক্ষের সময় শনি কেতু, মানে শনির দশা মহাদশা, শনির 7.5 ধাইয়া, শনির সাথে কেতু বা রাহু যুক্ত হয়ে পিতৃদোষ বা সাধু সর্পদোষ সৃষ্টি করলো, শনি চন্দ্র যুক্ত হয়ে পুনর্ভূদোষ সৃষ্টি করলো, এগুলোর প্রতিকার প্রতিবিধান মারাত্মকভাবে হয়। কারণ আমি সবসময় বলি, কৌশিকী অমাবস্যা, মহালয়ার অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা, এই 3টে অমাবস্যা আর জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যা, এই সময় প্রতিকার প্রতিবিধান শুধু কাজ করে না, কথা বলে। কথা কখন বলবে? সঠিক সময় আপনারা যোগাযোগ করলে। এবং এটা তো বাস্তব যে একটা অমাবস্যা যেমন গেল, প্রত্যেকটা অমাবস্যার তো আলাদা আলাদা রূপ রয়েছে, একদম। তো এইটাই হচ্ছে কি আমাদের মানে ব্যক্তিগত জীবনের অনেকটা এফেক্ট হয় নাকি? একদম। কারণ এটা তারা আমরা
পিতৃপক্ষে পিতৃপুরুষদেরকে আমরা একদম জল একদম দান একদম করছি। একদম হ্যাঁ, একদম। বা এবং তারপর- এর সাথে তোমার আধ্যাত্মিকতা জয়েন্ট রয়েছে, এর সাথে সায়েন্স জয়েন্ট হ্যাঁ। রয়েছে। এবং সবসময় আমরা বলি যে, সবাই বলে এই ব্যাপারটা যে আগামী 15 দিন যে দেবীপক্ষ চলছে, এই সময় মা যেহেতু অসুর বোধ করেছেন, তাই অশুভ শক্তি আমাদের আশেপাশে থাকে না। সবসময় বাতাসের মধ্যে একটা অদ্ভুত গন্ধ কিন্তু আমরা এই সময় ফিল করি, পুজো পুজো ভাব যেটাকে বলা হয়। এবং দশমীর দিন এক্স্যাক্টলি তুমি দেখবে একটা বিষণ্ণতা, একটা খালি খালি ব্যাপার, একটা থমথমে ব্যাপার, এটাও কিন্তু মানুষ ফিল করে। এটা মানসিক একটা ব্যাপার। কিন্তু পাশাপাশি আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে এই দশমীর সময়, মানে এই দুর্গাপুজোর সময়, এই 9টা দিনের নবরাত্রির যে পুজো করা হয়, মা দুর্গার 9টা রূপের পুজো করা হয়। প্রত্যেকটা রূপ কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা অঙ্গের সঙ্গে জড়িত। তো সেখান থেকে দাঁড়িয়ে সেখানে অর্থের জায়গা রয়েছে, এডুকেশনের জায়গা রয়েছে, ক্যারিয়ারের জায়গা রয়েছে, বিবাহের জায়গা রয়েছে, বিবাহিত লাইফের জায়গা রয়েছে, আপনার বাস্তুর জায়গা রয়েছে, ঘরবাড়ি কেনার জায়গা রয়েছে, ফ্ল্যাট কেনার জায়গা রয়েছে, জমি কেনার জায়গা রয়েছে, গাড়ি কেনার জায়গা রয়েছে, সম্পত্তি বৃদ্ধির জায়গা রয়েছে, পিতামাতার শরীর স্বাস্থ্য থেকে নিয়ে সন্তানের শরীর স্বাস্থ্য, সবকটা জায়গা কিন্তু এই 9টা দিনের মধ্যে আমরা কাজ করতে পারি। এবং সেখান থেকে কার কি সমস্যা, সেই সমস্যার প্রতিকার প্রতিবিধানটা কবে করতে হবে, সেটা প্রথমার দিন করতে হবে না তৃতীয়ার দিন করতে হবে না ষষ্ঠীর দিন করতে হবে, এটাও কিন্তু ইন্ডিকেট করে হরোস্কোপ চার্ট। তাই সুতরাং আপনি 9 দিনের পুজো হয়তো করলেন, বাড়িতে অনেকেই নবরাত্রির ঘট স্থাপন করে পুজো করেন, সেই পুজোটা করাটা অবশ্যই ভালো, সঠিক নিয়ম জেনে পুজো করবেন। পাশাপাশি হরোস্কোপটা একবার বিচার করাবেন, কারণ হরোস্কোপে আপনার কি সমস্যা ওটা কিন্তু আপনি জানেন না। আপনি নিষ্ঠা ভরে পুজো করছেন, বাট পুজোটা সঠিক ফল প্রদান হচ্ছে না বা পাচ্ছেন না, ডিউ টু আপনার সমস্যাগুলো অ্যাজ ইট ইজ রয়ে গেছে, সেটার প্রতিকার প্রতিবিধান হয়নি। কেউ আছেন? হ্যাঁ, হ্যালো, হ্যালো, নমস্কার জানাই আপনাদের দুজনকেই। আপনাকেও। হ্যাঁ, বলছি আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থটা বলবেন কাইন্ডলি। 29/9/2000, 29/9/2000, দুপুর 1:27। দুপুর 1টা। কোথায় জন্ম? কোথায় জন্ম? আগরপাড়া, কলকাতায়। হ্যাঁ, উত্তর 24 পরগনা। আপনি এখন কোন জায়গা থেকে বলছেন? এখন আমি খর্দা থেকে বলছি। খর্দা থেকে। ছেলের নাম? হ্যাঁ, ছেলের নাম ভাস্কর সরকার। ভাস্কর। হ্যাঁ। আচ্ছা, আর আপনার ছেলের জন্মবার ছিল শুক্রবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মকর লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ আপনার ছেলের জানা ছিল? হ্যাঁ হ্যাঁ, এটা জানা আছে। বেশ। শনি বক্রী অবস্থায় রয়েছে। চারটা দেখি। দেবাড়ি গণ অব্দি জানতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তো জ্যোতিষ দেখিয়েছে। হ্যালো। তাহলে তো কোনো জ্যোতিষীর সঙ্গে কথা ডেফিনেটলি বলেছেন। হ্যাঁ, সে আমাদের রিলেটিভের মধ্যে না না, একজন সেটা আমি করতে বলছি না, পারে। আমি হ্যাঁ। আপনাকে খাটো করছি না। দেবাড়ি টেবাড়ি হ্যাঁ, অব্দি না। যখন পৌঁছে গেছেন, তার মানে তো জ্যোতিষ না হ্যাঁ। দেখালে। একটু মানে জানি, আর আমি ওনার প্রোগ্রাম দেখি রোজই। হ্যাঁ, বাহ বাহ, অনেক ধন্যবাদ। প্রোগ্রাম দেখি। হ্যাঁ, আপনার ছেলের চার্ট ভালো, আপনার ছেলে বুদ্ধিমান, আপনার ছেলে ভীষণ মানে কি বলুন তো, কমন সেন্স ভীষণ ভালোভাবে রয়েছে, এবং আপনার ছেলে খুব ভালো টকেটিভ। তো টকেটিভ যারা হয় তাদেরকে আমি সবসময় বলি যে তুমি মার্কেটিংয়ের জায়গায় যাও, মার্কেটিং, নেটওয়ার্কিং, এই সাইটটা ভীষণ ভালো ধরতে পারবে। আপনার ছেলে যদি উচ্চশিক্ষায় MBA করে থাকে এবং সেটা যদি মার্কেটিং পাশাপাশি ফিনান্স নিয়ে করে, সেটা ওর জন্য বেটার হবে। আরেকটা জিনিস আমি আপনাকে বলবো, যেটা সবথেকে খারাপ জায়গা পেলাম, দুটো জায়গা। একটা হচ্ছে আপনার পরিবারের কোনো গুরুজন বা কোনো নিকট আত্মীয়ের একটা মারাত্মক স্বাস্থ্য রিলেটেড সমস্যা যাবে, অথবা কোনো রং ট্রিটমেন্টের জায়গা পাচ্ছি। 2 নম্বর, আপনার ছেলের বিয়ে বা বিবাহিত লাইফটা কিন্তু একটু ডিস্টার্ব রয়েছে। আপনি শেয়ার করুন, পড়াশোনাটা শুনবো আগে। হ্যাঁ, পড়াশোনাটা ও ল পাস করেছে, পাস করে এখন MBA করছে মার্কেটিং নিয়েই। আর ল পড়ার পর দেখুন, যদি ও সেলফ প্রফেশনে যায়, সেখানেও কিন্তু সেই মানুষের সাথে কথা বলা, মানে টকেটিভ নেচারটা কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা, ল নেওয়ার পরও MBA করছে, মানে MBAটা কিসের উপর করছে? সেলস এন্ড মার্কেটিং। সেলস অ্যান্ড মার্কেটিং। ফিনান্সটা রাখেনি? না। আচ্ছা আচ্ছা। আর সেলস মার্কেটিং ল পড়ার পরও হঠাৎ করে MBA গেল কেন? হরোস্কোপ তো ইন্ডিকেট করছে, বাট ওর চিন্তাধারাটা শুনি। চাকরির জন্য। আর কেন ল পড়ে তো জুডিশিয়াল দিতে পারতো, এদিকে UPSC দিতে পারতো, বা যে কোনো ভেবেছিল একবার, কিন্তু ওটাতে একটু সময় লাগবে, যেহেতু এখন তো মানে জুডিশিয়ালির জন্য তো একটু। আরো জেনারেল প্র্যাকটিস করবার ইচ্ছে নয় নাকি? ইচ্ছে নেই?
না, এখন সেরকম ইচ্ছে নেই, যেহেতু চাকরি করার ইচ্ছা। বেশ। আর চাকরিটা হবার কোনো আচ্ছা, এমবিএ থ্রু ওর চাকরি হয়ে যাবে, আপনার ছেলের ভবিষ্যৎ ভালো। যদি গভর্নমেন্ট সেক্টরেও ট্রাই করতে চায় তাহলে একটু ব্যাংকিং সেক্টরটা ওকে বলবেন, ওর ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরের সম্ভাবনা রয়েছে। প্রাইভেট ব্যাংকিংয়েও যে লয়াররা অনেক সময় চুজ করে সেদিক থেকেও কিন্তু যেতে পারে, ওর সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে। আপনার কোনো নিকট আত্মীয়ের শারীরিক কোনো ডিস্টারবেন্স কি ফিল করছেন? না, এখন এই মুহূর্তে আমার দিদি, আমার ননদ যেমন বছর 3-4 আগে মারাই গেছে। ও, তাহলে তো হয়ে গেছে। আচ্ছা, এবং তারা কি কোনো রোগগ্রস্ত হয়ে মারা গেছেন না সাডেন ডেথ? ক্যান্সারে মারা গেছে। বেশ বেশ। তুমি যে বললে না সংকট, আমরা তো বলি না, না এটা এখনো পর্যন্ত 4 ডিসেম্বর পর্যন্ত রয়েছে। যাই হোক, এটা যদি কেটে গিয়ে থাকে তাহলে তো ভালো। হ্যাঁ শরীর স্বাস্থ্য নিয়ে হ্যাঁ, আপনার ছেলের শরীর স্বাস্থ্য নিয়ে ঠিকঠাক আছে। এবার খালি আমি আপনাকে একটা জিনিস বলি, আমি সব ভালো ভালো বললাম, আমি আপনার ছেলের জন্য স্পেসিফিক্যালি বলবো যে এই মহালয়ার যোগ বা কালী পুজোর যোগেই এসে আপনাকে প্রতিকার করতে হবে, এর কোনো মানে নেই। আপনার ছেলের ইমিডিয়েট কোনো প্রতিকারের প্রয়োজন নেই। আপনার ছেলের শুধু একটাই প্রতিকার, যেটা আমি বললাম, বিয়ে বা বিবাহিত লাইফ, ওর অষ্টমে মঙ্গল, মাঙ্গলিক দোষ, ঘাতক স্থানে মঙ্গল বসে রয়েছে, এটার প্রতিকার করাবেন। বিয়ে দেরি আছে এখনো, নেক্সট ইয়ার জুন মাসের পর বিয়ের যোগ শুরু হবে, তখন আপনি আমার সঙ্গে যোগাযোগ করে এটা প্রতিকার করিয়ে নেবেন, ঠিক আছে? এমনি মা বাবার শরীর স্বাস্থ্য সব ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ, সঙ্গে থাকুন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে তোমার একটা মানে অ্যাচিভমেন্ট দর্শকের তরফ থেকে একটা চিরকাল তুমি পেয়েছো, আজকেও পেলে, নতুন, আমি অবাক হই না আজকাল। কিন্তু তুমি একটা জিনিস ভারী চমৎকার বললে, যেটা বললে যে খুব নিকটবর্তী কোনো আত্মীয়র শারীরিক এমন একটা জায়গা, যেটা সংকট কথাটা বললে, সংকট কথা, মৃত্যুটা দুরকম বলা যায়, শারীরিক অবস্থা খারাপ হতে পারে, এটা হতে পারে, সেটা হতে পারে, কিন্তু সংকট কথাটা কিন্তু ভেরি সেন্সিটিভ। কেন বললে? না, কারণ হচ্ছে যে ওর চার্টে রয়েছে নিকট কোনো আত্মীয় এবং মাতৃস্থানীয় আত্মীয়। আমি বারবারই বলছি যে আমি জায়গাটা স্পেসিফিক করলাম না, ওর মা ভয় পেয়ে যাবে, তাই চ্যানেলের মধ্যে আমরা তো বলিও না, মিডিয়ার সামনে বসে রয়েছি, সবটা হয়তো আমি প্রকাশ করতে পারছি না। এটা শোনার পরও কিন্তু মায়ের একটু সমস্যা হতে পারত। মাতৃস্থানীয় ব্যক্তির শারীরিক অসুস্থতা এবং বিয়োগের সম্ভাবনা, এটা ডাইরেক্ট এখন আমি বলছি শোনার পর। মাতৃস্থানীয় মানে ওর মাসি আর পিসি দুজনেই হয়েছে, দুজনেই মায়ের মতন, এবং সেটা তো মারা গেছে, তবুও 4 ডিসেম্বর অব্দি একটু ডিস্টার্ব রয়েছে। আশা করি এত বড় সংকট আর আসবে না। ছেলের চারটি ভালো, এখনই ইমিডিয়েট প্রতিকারের প্রয়োজন নেই, এর প্রতিকার দরকার বিয়ের ক্ষেত্রে। ক্যারিয়ারে কিন্তু আপনার ছেলে অনেক উঁচুতে যাবে, অনেক ভালোভাবে দৌড়াবে, দেশের বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনকি রাজ্যের বাইরে থাকারও সম্ভাবনা। আমি পরিশেষ যে প্রশ্নটা করব, যেটা এসেনশিয়াল আজকের অনুষ্ঠান থেকে তো একটা জিস দিতে হয় দর্শকদের, সেটা হচ্ছে যে আমাদের এই যে 2025 নামক বছরটি অত্যন্ত খারাপ, একদম, সেটা তোমার ক্ষেত্রে একমাত্র ভালো, সবার খারাপ। যাই হোক, তুমি তো আমাদের মুখ, আর আমরা তোমাকে মানে নির্ভর করেই রয়েছি। কিন্তু তুমি যেটা বললে সেটা হচ্ছে যে এই দেবীপক্ষের স্টার্টিং পয়েন্টটা খুব ভালো যাবে, কিন্তু পলিটিক্যাল অ্যান্ড আদার সাইড ফিনান্সিয়াল জায়গাটা একটু টাচ করে যাও, যে ফিনান্সিয়ালি কিন্তু প্রবলেম আসতে চলেছে মারাত্মকভাবে, কারণ মায়ের যাওয়াটা কিন্তু আমি বারবার বলছি, ইত্যাদি তো অলরেডি যাওয়া শুরু হয়েছে, সেটা কি আরো বাড়বে? কিছুর দাম বেড়েছে, পাশাপাশি আমাদের চাকরি বাকরির জায়গাটা কেন অনেক ভালো ভালো, আমি আগের বলছিলাম, মানে একদম বলছি না এটা, মানে টাটা কোম্পানির মতন বলতে যাচ্ছিলাম যে টিসিএস যে কোম্পানিটি, এটি আমরা জানতাম যে সরকারের পরে, এবং একটা সময় টিসিএস সরকার চালিয়েছে এবং তারা সবসময় সরকারের পাশে দাঁড়ান হেল্প করার জন্য, কিন্তু সেই কোম্পানিও কিন্তু অনেক এমপ্লয়ি ছাঁটাই করলো, সেটা ভাবাই যায় না। এবং ক্যাপজেমিনি থেকে শুরু করে অ্যাক্সেঞ্জার থেকে শুরু করে প্রত্যেকটা কোম্পানি কর্মী ছাঁটাই করছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনার চাকরিটা নিশ্চয়তা রয়েছে কিনা কি করে জানবেন? আপনি জানবেন হচ্ছে হরোস্কোপ থ্রু, আপনার গ্রহগত পজিশন থ্রু। তাই আপনি সরকারি চাকরি করুন চাই বেসরকারি করুন, যেটাই করুন না কেন, সেটার জন্য আপনার, বা আপনি এখন আপাতত প্রস্তুত হতে চলেছেন যে আগামী দিনে বড় বড় ধরনের কোনো পরীক্ষা দেবেন, অবশ্যই এই সময় প্রতিকার প্রতিবিধান করান, কারণ মা দুর্গার একটি আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে চিরকাল। যখন আপনি এই সময় প্রতিকার করবেন, এই পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনার সময়, এই সময়টা কিন্তু বছরে আমরা একবারই পাই, যদিও পাই বাসন্তী পুজো, কিন্তু এই পিরিয়ডটা আসে না, কারণ বাসন্তী পুজো শুধুমাত্র বাসন্তী পুজো হয়, কিন্তু তোমার পিতৃপক্ষ চলে না, দেবীপক্ষের প্রশ্নই নেই, একদম পিতৃপক্ষ চলে না, এই সময়টা চলে। এই কাজটাকে আমরা করতে পারি, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, যে চেম্বারগুলো বলা হলো সেগুলো সবটাই মহালয়ের আগে।
কাজেই আজকের মতন তো শেষ করতে হচ্ছে, এবং আমি বারবারই যেটা বলছি যে আপনাদের প্রতিকার প্রতিবিধানের তো একটা টাইম বাউন্ড রয়েছে। আমি তো বললাম 18 তারিখ অবধি শিলিগুড়িতে তিনি যাচ্ছেন, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, 16, 17, 18, আপনারা এই সময়গুলোকে কিন্তু গ্রহণ করবেন। আজকের মতো শেষ করছি। বুধ বৃহস্পতি ঠিক টাইমলি তিনি চলে আসবেন বিকেল 3টে, এবং শনিবার দিন দুপুর 12টা। থ্যাংক ইউ, নমস্কার।